ব্যালিস্টিক মিসাইল মানে শব্দটা শুনলেই কেমন যেন শক্তি কৌশল এইসব মাথায় আসে, তাই না? হ্যাঁ ঠিক, বেশ একটা জটিল প্রযুক্তির ব্যাপার। তো আজকে আমরা এই বিষয় নিয়ে একটু বিস্তারিত আলোচনা করব। আমাদের কাছে একটা নিবন্ধ আছে, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরিচিতি ও কার্যপ্রণালী। আচ্ছা, ওটার কিছু অংশ ধরে আমরা এগোবো। মানে শুধু এটা কি বা কিভাবে কাজ করে তা নয়, এর আসল গুরুত্বটা কোথায় সেটাও বোঝা দরকার। একদম সহজভাবে যদি বলি, ব্যালিস্টিক মিসাইল হলো মানে এমন একটা অস্ত্র যা রকেটের মতো। রকেটের মতো? হ্যাঁ, উৎক্ষেপণের পর প্রচণ্ড গতিতে উপরে ওঠে, তারপর একটা কি বলে বক্র পথে, আর্কের মতো। হ্যাঁ ব্যালিস্টিক পথে মানে মাধ্যাকর্ষণের টানে আবার নেমে আসে। উফ, আচ্ছা, ঢিল ছড়লে যেমন পড়ে অনেকটা সেরকম, তবে অনেক সফিস্টিকেটেড। ঠিক তাই, তবে অনেক বেশি নিয়ন্ত্রিত, অনেক বেশি শক্তিশালী, দূরবর্তী লক্ষ্যে গিয়ে আঘাত করে। আর এখানেই তো ক্রুজ মিসাইলের সাথে এর একটা বড় পার্থক্য, তাই না? একদম ঠিক। ক্রুজ মিসাইল তো অনেকটা মানে প্লেনের মতো ওড়ে। হ্যাঁ, বায়ুমণ্ডলের মধ্যেই থাকে আর পুরো পথটা গাইডেন্স পায়। ঠিক, কিন্তু ব্যালিস্টিক মিসাইল তার যাত্রাপথের বেশিরভাগ সময় কিন্তু সেরকম সরাসরি নিয়ন্ত্রণে থাকে না। ও আচ্ছা। এর গতিপথটা আসলে উৎক্ষেপণের সময়ই ঠিক করে দেওয়া হয়। তাহলে এর কাজ করার পদ্ধতিটা কেমন, মানে পুরো যাত্রাটা? এর যাত্রাপথকে মূলত 3টে ধাপে ভাগ করা যায়। 3টে ধাপ? হ্যাঁ, প্রথমটা হলো বুস্ট ফেজ। বুস্ট ফেজ। এই সময় শক্তিশালী রকেট ইঞ্জিন মিসাইলটাকে অংশন জোরে ঠেলে ওপরে তোলে, মানে পৃথিবীর বায়ুমণ্ডলের বাইরে পাঠিয়ে দেয়। এটা নিশ্চয়ই খুব তাড়াতাড়ি হয়। তুলনামূলকভাবে এই পর্যায়টা একটু ধীর, আর এই সময় মিসাইলটিকে ডিটেক্ট করাও সোজা। আচ্ছা, এরপর আসে মিড কোর্স ফেজ। এই সময়ে মিসাইলটা থাকে মহাকাশে, মানে বায়ুমণ্ডলের বাইরে। হ্যাঁ, প্রায় শূন্যতার মধ্যে দিয়ে একটা নির্দিষ্ট পথে ভেসে চলে। এটাই কিন্তু যাত্রার সবচেয়ে লম্বা অংশ। আর গতি? এই পর্যায়ে গতি থাকে সাংঘাতিক, মানে ওমছম বেশি, ভাবা যায় না। আর শেষ ধাপটা হলো রি এন্ট্রি ফেজ, যখন মিসাইলটা আবার পৃথিবীর দিকে ফেরে, মানে বায়ুমণ্ডলে ঢোকে। হ্যাঁ, আর তখনই আসল চ্যালেঞ্জ। বায়ুমণ্ডলের সঙ্গে ঘর্ষণে প্রচণ্ড তাপ তৈরি হয়, চাপ তৈরি হয়। সেটা সামলানোই তো কঠিন কাজ। অবশ্যই, এই টেকনোলজিটা খুব জটিল। এই ধাপে মিসাইলটা অবিশ্বাস্য গতিতে লক্ষ্যের দিকে ছুটে যায়। আচ্ছা, এদের তো পাল্লা বা রেঞ্জ অনুযায়ী বিভিন্ন নাম আছে, তাই না? ঠিক, পাল্লার ওপর ভিত্তি করেই এদের ভাগ করা হয়। যেমন ধরুন, কম দূরত্বের জন্য SRBM। হ্যাঁ, SRBM মানে শর্ট রেঞ্জ ব্যালিস্টিক মিসাইল। এদের পাল্লা 1000 কিলোমিটারের কম। আচ্ছা, তারপর আছে MRBM মিডিয়াম, 1000 থেকে 3500 কিলোমিটার। 1000 থেকে 3500? হ্যাঁ। এরপর IRBM মানে ইন্টারমিডিয়েট রেঞ্জ, 3500 থেকে 5500 কিলোমিটার, 5500 পর্যন্ত। আর সবথেকে দূরপাল্লার হলো ICBM। ইন্টারকন্টিনেন্টাল। একদম, ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল। এদের পাল্লা 5500 কিলোমিটারেরও বেশি, মানে এক মহাদেশ থেকে আরেক মহাদেশে। ঠিক। আচ্ছা, এবার আসি ওয়ারহেডের কথায়। মানে মিসাইলের মাথায় কি থাকে, কি ধরনের বিস্ফোরক? বিভিন্ন রকম হতে পারে। সাধারণ হাই এক্সপ্লোসিভ বা কনভেনশনাল ওয়ারহেড থাকতে পারে। আচ্ছা, আবার পারমাণবিক ওয়ারহেডও বহন করতে পারে, আর সেটাই এদের সবচেয়ে বিধ্বংসী করে তোলে। পারমাণবিক ওয়ারহেড। এমনকি কিছু কিছু আধুনিক মিসাইলে MIRV প্রযুক্তিও থাকে। MIRV একটু বুঝিয়ে বলবেন? MIRV মানে হলো মাল্টিপল ইন্ডিপেন্ডেন্টলি টার্গেটেবল রি-এন্ট্রি ভেহিকল। বেশ লম্বা নাম। হ্যাঁ, সোজা কথায় বললে একটা মূল মিসাইলের ভেতরে অনেকগুলো ছোট ছোট ওয়ারহেড থাকে। একটা মিসাইলে একাধিক ওয়ারহেড? হ্যাঁ, রি-এন্ট্রি ফেজের সময় এই ওয়ারহেডগুলো আলাদা হয়ে যায়। আলাদা হয়ে ভিন্ন ভিন্ন টার্গেটে আঘাত হানতে পারে, মানে একই মিসাইল থেকে একাধিক লক্ষ্যবস্তুতে আক্রমণ। তার মানে একটা মিসাইলকে আটকাতে পারলেও এর ভেতরের একাধিক ওয়ারহেড কিন্তু নিজেদের লক্ষ্যে চলে যেতে পারে। বাবা, এটা তো ডিফেন্স সিস্টেমের জন্য বিরাট চ্যালেঞ্জ। নিঃসন্দেহে এই মেডভ প্রযুক্তিটাই কিন্তু এখন খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। আচ্ছা, কোন কোন দেশ ব্যবহার করে এগুলো, মানে প্রধান ব্যবহারকারী কারা?
বেশ কিছু দেশ আছে, ধরুন যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন, ভারত, পাকিস্তান। হ্যাঁ, ভারত, পাকিস্তান, উত্তর কোরিয়া, ইসরায়েল, আরও কয়েকটি দেশ আছে যাদের হাতে এই প্রযুক্তি রয়েছে বা তারা তৈরির চেষ্টা করছে। কিন্তু কেন, মানে এই ব্যালিস্টিক মিসাইল আন্তর্জাতিক নিরাপত্তা বা দেশগুলোর স্ট্র্যাটেজির জন্য এত গুরুত্বপূর্ণ হয়ে উঠল কেন? দেখুন, এর কয়েকটা মূল কারণ আছে। প্রথমত এদের গতি, হ্যাঁ, সেটা তো শুনলামই, অমচঙ্গতি। দ্বিতীয়ত একবার উৎক্ষেপণ হয়ে গেলে, বিশেষ করে ওই মিড কোর্স আর রি-এন্ট্রি ফেজে এদের থামানো খুব কঠিন। খুবই কঠিন আর খুব ব্যয়বহুলও বটে। ইন্টারসেপ্ট করাটা বিশাল চ্যালেঞ্জ। তৃতীয়ত এদের ডিস্ট্রাকটিভ পাওয়ার, বিশেষ করে যদি পারমাণবিক ওয়ারহেড থাকে তাহলে এর ক্ষমতা তো অপরিসীম হয়ে যায়। একদম। তার মানে এর ভূমিকা শুধু যুদ্ধক্ষেত্রে নয়, এর বাইরেও আছে। অবশ্যই, এটা শুধু যুদ্ধের অস্ত্র নয়, ব্যালিস্টিক মিসাইল থাকাটা একটা দেশের সামরিক ক্ষমতার প্রতীক, একটা স্ট্যাটাস সিম্বল। অনেকটা তাই। তার চেয়েও বড় কথা হলো এর ডিটারেন্স ভ্যালু, মানে প্রতিরোধমূলক ভূমিকা। ডিটারেন্স মানে প্রতিপক্ষকে ভয় দেখানো। হ্যাঁ, মানে তোমার কাছে যদি এমন বিধ্বংসী অস্ত্র থাকে তাহলে প্রতিপক্ষ পাল্টা আক্রমণের ভয়ে হয়তো যুদ্ধ শুরুই করবে না। ও আচ্ছা, মানে যুদ্ধ শুরু হওয়ার আগেই থামিয়ে দেওয়া, একটা মনস্তাত্ত্বিক ঠেলা। ঠিক, এটা বিশ্ব রাজনীতিতে প্রভাব বিস্তারেরও একটা বড় হাতিয়ার। তাহলে যদি একটু গুছিয়ে বলি, ব্যালিস্টিক মিসাইলের আসল গুরুত্বটা হলো এর গতি, পাল্লা, বিধ্বংসী ক্ষমতা আর একে আটকানোর নর্ম চ্যালেঞ্জ। হ্যাঁ, এর কার্যপ্রণালী যেমন জটিল, তেমনি এর প্রকারভেদও অনেক। একদম। এই প্রযুক্তি একদিকে যেমন মানুষের কারিগরি দক্ষতার প্রমাণ দেয়, তেমনি এর ভূ রাজনৈতিক প্রভাবও গভীর। ঠিক, শুধু টেকনিক্যাল দিকটা নয়, আন্তর্জাতিক সম্পর্ক, যুদ্ধ ঠেকিয়ে রাখা বা উত্তেজনা তৈরি করা, সব ক্ষেত্রে এর একটা বড় ভূমিকা আছে। হ্যাঁ, এই মিসাইলগুলোর কৌশলগত তাৎপর্য নিয়ে কিন্তু আমাদের আরও গভীরভাবে ভাবা দরকার। প্রযুক্তি তো আসলে নিরপেক্ষ, তাই না? ঠিক, এর ব্যবহারটাই আসল। একদম। ভালো কাজে লাগছে না খারাপ কাজে, সেটাই মূল প্রশ্ন।